মুর্শিদাবাদের যে ঘটনা, হরগোবিন্দ দাস এবং হুম, তার ছেলে চন্দন দাসকে পিটিয়ে খুনের যে ঘটনা, তার যে রায় হলো, হুম, অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছিল ১৩ জন, সকলেরই যাবজ্জীবন কারাদণ্ড হুম। হলো। তো সেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বিরোধী দলনেতা বলেছেন যে তারা এটা একেবারেই মানতে পারছেন না, তারা এর বিরুদ্ধে হাইকোর্টে যাবেন। এবং পরিবারও তার পাশে ছিলেন এবং পরিবারও বললেন যে হ্যাঁ, আমরা এই রায়ে মেনে নিতে পারছি না, কারণ আমরা ফাঁসির আদেশ চাই। আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব, মৃত্যুদণ্ড দেখতে চাই। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যিনি সরকারি কৌঁসুলি ছিলেন, বিভাস চট্টোপাধ্যায়, তিনি বললেন যে মব লিঞ্চিং এর ক্ষেত্রে সাজা হওয়ার ব্যাপারটা খুবই বিরল। সাধারণত আমরা খুব দেখতে পাই না, এটা দ্বিতীয় ঘটনা। প্রথমটা হচ্ছে আখলাকের ক্ষেত্রে উত্তরপ্রদেশে, এবং দ্বিতীয়টি হলো এটি। তো আমি প্রথমে জানতে চাইবো যে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন। দেখুন, অপরাধীদের সাজা হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক দিক। জানি না এরপর আপিল টাপিল নিশ্চয়ই করবে, করার অধিকার আছে। কিন্তু সাজা মানেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া, এটা কিন্তু আমি মনে করি গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী। এটা আমার ব্যক্তিগত অভিমত। আইনে যদিও আছে এই সাজার কথা, আমি মনে করি না কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো মানুষকে খুন করে তাকে সাজা দেওয়া হলো। খুন হয়ে গেলে সে কিন্তু সাজাটা উপলব্ধি করতে পারলো না। তার থেকে বরং যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড অনেক বেশি কঠোর সাজা বলে আমার মনে হয়। সেদিক থেকে নিম্ন আদালত যে সাজা দিয়েছেন, সাজাটা যথাযথ এবং যুক্তিসঙ্গত বলেই আমার ধারণা। তো এখন বিরোধী দলের নেতার তো কোনো অধিকার নেই আপিল করার। তারা যদি পরিবারকে নিয়ে আপিলে যান, যেতে পারেন, সেটা তাদের আইনি অধিকার আছে। কিন্তু কতটা সেই টা টিকবে এ নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। কেন, মৃত্যুদণ্ড হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা। হুম। চট করে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। এনিওয়ে, বিচারপতিরা কি কি পেয়েছেন না পেয়েছেন, সাক্ষ্য প্রমাণ তা তো আমার কাছে নেই। কিন্তু যখন একসঙ্গে ১৩ জনের, হ্যাঁ। হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানে যথেষ্ট কঠোর সাজাই দিয়েছেন। যেটা নিয়ে আগেও আপনার সঙ্গে কথা হয়েছে যে একটা সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হুম, সময় কি করে এইরকম একটা হিংস্র হয়ে উঠলো জনতা, এবং বাড়ি থেকে বের করে এনে বাবা আর ছেলেকে এইভাবে হুম, নৃশংসভাবে খুন করা মারাত্মক, হলো। হ্যাঁ, মারাত্মক মর্মান্তিক মৌলবাদী চিন্তার ফলন আর কি। ঠিকই, কিন্তু এখানে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই ঘটনার পরপরই বিজেপি এবং বিরোধী দলনেতা গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন, যদিও এই পরিবারটি কিন্তু সিপিআইএম সমর্থক পরিবার হিসেবেই পরিচিত। হুম। এইটা কি করে হলো? মানে এর পাশে এই দেখুন, পরিবার। একটা খুব সহজ ব্যাপার আমি আপনাকে বলি। বিজেপি বা তৃণমূল, এদের এত টাকা, যে টাকাগুলো ভারতবর্ষের কর্পোরেট ওয়ার্ল্ড তাদের সাপ্লাই করছে, দেখবেন ইলেকট্রাল বন্ডে তারা প্রচুর টাকা পেয়েছেন। মানে বিজেপি একক দল হিসেবে বিজেপি ভারতবর্ষের বৃহত্তম দল, তারা সবচেয়ে বেশি টাকা পেয়েছেন। তারপরেই তার স্থানীয় দল হিসেবে তৃণমূলও সবচেয়ে বেশি টাকা পেয়েছেন, হুম। স্থানীয় দল ভিত্তিক। ইলেকট্রাল বন্ডটাকে বেআইনি ঘোষণার পরেও কিন্তু কর্পোরেট ফান্ডিং, আপনি আজকেই বা গতকালই রিপোর্টে দেখে থাকবেন যে এই কর্পোরেট ফান্ডিং এ বিজেপি তারা হুম। প্রায় ৮০% টাকা পেয়েছেন এবং তৃণমূলও প্রচুর টাকা পেয়েছেন। এই যে টাকা, ব্যাপক টাকা, এই টাকা দিয়ে কিন্তু সাধারণ দরিদ্র গরিব মানুষকে কি বলবো, প্রভাবিত করা খুব সহজ। বাম সমর্থক মানেই তো তিনি এমন ভাবে দর্শনে একেবারে নিষ্ঠ যে তাকে পরিবর্তন করা যাবে না, তার অসহায়তার সুযোগ নিয়ে, সেটা ভাবার তো কোনো কারণ নেই। না, কিন্তু এখানে তো হিন্দু মুসলিমের রাজনীতিটা চলে এলো। আনবেই তো, ওদের তো এইটাই কায়দা। আপনি জেনে রাখবেন, এমনকি বিজেপি নেতারা প্রকাশ্যে না বললেও আরএসএস নেতারা অনেকেই প্রকাশ্যে বলেন যে আমরা টাকা দিয়ে কিনে নেব। আমাকেই তো অনেকে বলেছেন যে আপনি কি করবেন, আমরা টাকা দিয়ে কিনে নেব। বাস্তব সত্য, এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আমাদের দেশের মানুষের এত দারিদ্র, এই দারিদ্র্যের মুখে যদি কোনো রকম ঠিকই, কিন্তু এই পরিবার, হরগোবিন্দ দাসের পরিবার, তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকারের যে অর্থ সাহায্য সেটা কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন এবং তার তারা। থেকে বেশি বেশি তারা অন্য কোথাও হয়তো মদত পেয়েছেন।
তার থেকে বেশি টাকা মানে তার থেকে বেশি অর্থ সাহায্য দিয়েছিলেন বিরোধী দলনেতা, হ্যাঁ, সেটা তারা গ্রহণ করেছিলেন। এইটাই হচ্ছে কথা। তাহলে আপনি আমার বক্তব্যটা বাস্তব ভিত্তিটা বুঝতে পারলেন। কিন্তু এখানে যেটা প্রশ্ন সবসময় উঠবে সেটা হলো যে যারা এই ঘটনায় অভিযুক্ত খুব স্বাভাবিকভাবেই তারা অন্য সম্প্রদায়ের। তো এখানে এইটার সঙ্গে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটা না, একেবারেই নেই কোনো তো। ব্যক্তিগত আক্রোশ। না না, ব্যক্তিগত আক্রোশ নয়, ওয়াকফ বিরোধী আন্দোলনটাকে একটা সাম্প্রদায়িক চেহারা দেওয়ার পরিকল্পনা ছিল, গোটা দেশ জুড়েই এই পরিকল্পনা ছিল। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করাতে, খানিকটা স্থগিতাদেশ দেওয়াতে সেটা রোধ করা গেছে। আর পশ্চিমবঙ্গের বুকে যেহেতু এখন নতুন করে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে গত কয়েক বছর ধরে, সেক্ষেত্রে তার সব ক্ষেত্রেই একটা সাম্প্রদায়িক দাঙ্গা মানসিকতা তৈরি করার চেষ্টা করছে। ৮ মাসের মধ্যে এই রকম একটা দণ্ডাদেশ হলো। আপনার কি মনে হয় যে এক্ষেত্রে অন্য কোনো চাপ কাজ করেছে নাকি? না না, ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে আমি আপনাকে বলি, এই ধরনের ক্ষেত্রে খুব বেশি দিন সময় লাগে না। হুম হুম। যেখানে সরাসরি প্রত্যক্ষ কিছু সাক্ষ্য পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে যদি পুলিশ তদন্ত শুরু করে, তাহলে এই ধরনের খুনের ঘটনা, ধর্ষণের ঘটনায় বেশি দিন সময় লাগে না। যেখানে তথ্য লোপাট হয়ে যায় বা পুলিশি তৎপরতার ক্ষেত্রে ঘাটতি হয়, সেক্ষেত্রে সময় লাগে, তা না হলে এই ক্ষেত্রে সময় লাগে না। আমরা কিন্তু কামদুনি মামলা দেখেছি যে কিভাবে বছরের পর বছর। বছর টেনে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে অনেক আইনি জটিলতা এখানে সেখানে দৌড়ঝাঁপ হয়েছে। এক্ষেত্রে সেই সুযোগটা কম ছিল, কেন ওরা দেখেছে যে এটা দিয়ে এটা সাম্প্রদায়িক জিগির তোলা যাবে। বারবার যে কথা বলার চেষ্টা করছেন, দেখবেন আরএসএস বিজেপিরা কোথায় বামপন্থীরা, ব্যাপারটা যেন এই যে সামগ্রিকভাবে বামপন্থীরাই এসব কিছুর পেছনে মদদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, এটাই ধারণা, বা এটা বলার চেষ্টা সবসময় যে হবে তারা যে মানুষের যেহেতু পাশে নেই। যেহেতু অভিযুক্তরা হ্যাঁ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেই জন্য বামপন্থীরা হ্যাঁ, এটা বলার হিন্দু চেষ্টা করে। পরিবারের পাশে নেই। মোহাম্মদ আখলাককে যে পিটিয়ে মারার ঘটনা, গরুর মাংস তার বা ঘরে আছে এই সন্দেহে, শুধু সন্দেহবশত, সেই ঘটনায় যারা অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত হয়েছেন তাদের সাজা মকুবের যে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার, উত্তরপ্রদেশ সরকার, সেই আবেদন খারিজ করে দিয়েছে গৌতম বুদ্ধ নগরের যিনি অতিরিক্ত দায়রা বিচারক। তো এইটা আপনি কিভাবে দেখছেন, মানে নিম্ন দেখুন, আমি আদালতের বলি একজন আপনাকে, বিচারক? হ্যাঁ, সুপ্রিম কোর্টের রায় আছে তো, নিম্ন আদালতের বিচারক তিনি সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে এই রায় দিয়েছেন, সঠিকভাবে দিয়েছেন, সাহস দেখিয়েছেন, যেটা কাম্য একজন বিচারকের ক্ষেত্রে, যে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে বিচার করা। কিন্তু যেটা নিন্দনীয়, যে ওই ঘটনায় যোগী সরকার ওই সমস্ত অপরাধীদের মুক্ত করার জন্য প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করেছেন, হুম ঠিক যেমন করে বিলকিস বানুর ক্ষেত্রে গুজরাট সরকার করেছিল। হুম। পরবর্তীকালে গুজরাট সরকারের ওই প্রচেষ্টাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় বৃন্দা কারাতের আপিলের ভিত্তিতে। ঠিক। এখন প্রশ্ন হচ্ছে যে এই মানসিকতা এই সরকারের পরিষ্কার প্রমাণ করে যে সরকার তার প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করছে দাঙ্গাবাজদের সমর্থন করার জন্য, যেহেতু তারা হিন্দু, তাদের পক্ষে দাঁড়াবার জন্য। এটাই হচ্ছে বিপজ্জনক ঝোঁক। মানে এটা তো বলতেই হবে যে একজন অতিরিক্ত দায়রা বিচারক তিনি যে সাহসটা দেখাতে পারলেন এবং প্রশংসনীয়। প্রশংসনীয় এবং পরিষ্কার বলে দিয়েছেন যে এটা, এই আবেদন আইনত একেবারেই হয় না। হ্যাঁ। একই দিনে উত্তরপ্রদেশেরই একটি ঘটনা, উন্নাওয়ের গণধর্ষণে অভিযুক্ত হয়েছিলেন যে বিজেপি বিধায়ক হুম। কুলদীপ সেঙ্গার, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তার সাজা মকুব করে দিল্লি হাইকোর্টের আদেশ, রায়। একই দিনে রায়। হুম। দেখুন, একটা কথা বহুদিন আগে ইএমএস নাম্বুদ্রিপাদ বলেছিলেন বলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের হয়েছিল। বিচারপতিরা সকলেই কিন্তু যখন বিচার করেন, তাদের একটা সামাজিক শ্রেণীগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে যায়, হুম। তারই পরিণতিতে এটা হয়েছে। আপনি খোঁজ করে দেখুন, যে বিচারপতি দিল্লি হাইকোর্টের রায় দিয়েছেন, তার সামাজিক ইতিহাসটা খোঁজ করলে পেয়ে যাবেন যে তিনি মনে প্রাণে উচ্চ বর্ণের হিন্দু শ্রেষ্ঠ এই ধারণাটা পোষণ করেন, তাই তাদের এই রায়। যে মেয়েটি, যে নাবালিকা ওপর এই অত্যাচার হয়েছিল, তার বাবার কাস্টাডিয়াল ডেথ হয় এবং সেখানেও এই বিজেপি বিধায়কের হাত ছিল, এটা প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। প্রত্যক্ষ, হ্যাঁ। হুম। এবং সেটারও তিনি সাজা, তার বিরুদ্ধেও তিনি হ্যাঁ। আবেদন করেছেন, হ্যাঁ।
প্রভাবশালী যে তত্ত্ব আমরা সবসময় বলি, হুম যে প্রভাবশালীর ক্ষেত্রে সবসময় সবকিছু একরকম ভাবে কাজ করে না। হুম তো সেই ক্ষেত্রে কি আপনি বলবেন যে এই যে নদিয়ার হাঁসখালির যে আহ, নাবালিকা যেভাবে তার মৃত্যু হয়েছিল গণধর্ষণের হুম পর, তাকে হাসপাতালেও যেতে দেওয়া হয়নি এবং হুম তারপরে বিনা ডেথ সার্টিফিকেট তার দেহ পুড়িয়ে দেওয়া হয়, হুম তো সেইখানে যে 9 জন দোষী সাব্যস্ত হলো, তার মধ্যে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হলো। যে ছেলেটি মূল অভিযুক্ত, তার বাবা তো শাসক দলের একজন প্রভাবশালী নেতাই ছিলেন হুম এলাকার। তো এর পরেও আপনার এই এটা কি সিবিআই এর যে তদন্ত তারপরে হাতে গেল, সিবিআই যে তদন্ত করলো, এর ফলেই না এইরকম একটা রায় না এলো মনে হয়? সেটা তো একটা দিক, বড় দিক হচ্ছে প্রচন্ড জনগণের চাপ ছিল। আমি যেটা সবসময় বলি যে সমাজে যদি একটা প্রতিবাদ বা প্রতিরোধ হয়, তারও একটা প্রতিক্রিয়া, সামাজিক প্রতিক্রিয়া পড়ে বিচারালয়ে বিচারপতিদেরও বিচার করার ক্ষেত্রে। সেই জন্যেই এই যে একটা ব্যাপক সামাজিক চাপ ছিল হাঁসখালির ঘটনা, যা আজও আলোচিত হচ্ছে, যার ফলে যে তথ্য সংগ্রহ করছে পুলিশ, সংগ্রহ করতে বাধ্য হয়েছে আমি বলি, সেই তথ্যর বাইরে তো আর বিচারপতিদের যাওয়ার সুযোগ নেই, তার হুম। ভিত্তিতেই রায় হয়েছে। আরজি করের ক্ষেত্রেও তো একটা সাংঘাতিক চাপ ছিল মানুষের প্রতিবাদের, কিন্তু সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পেলাম না কেন? না, সেই তথ্য লোপাট হয়েছে, তো সেই জন্যই দ্বিতীয় চার্জশিটের জন্য মানুষ লড়াই করেছেন। আরজি করের ক্ষেত্রে চক্রান্তটা উচ্চ পর্যায়ের, অনেক গভীরে, হুম। এটা মাথায় রাখতে হবে। যার ফলে এত জনগণের, এত মানুষের প্রতিবাদ সত্ত্বেও হুম আমরা সিবিআই এর সেই ভূমিকাটা দেখতে পেলাম না, যেটা আমরা হুম হাঁসখালির ক্ষেত্রে দেখতে পেলাম। সে বটেই তো। মানুষ এই আন্দোলনটা করছে বলে ধরুন এখনো অন্যত্র কোথাও কোথাও একটু সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, পুলিশ প্রশাসন একটু চাপে থাকছে। যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সুও মোটো যে মামলা ওটা তো আমি রাতারাতি। প্রথম থেকেই বলেছিলাম, সুপ্রিম কোর্টে কোনো প্রয়োজন ছিল না, সুপ্রিম কোর্ট মামলা ছেড়ে দিতে বাধ্য হবে। আমার সেই কথাটা প্রমাণ হলো, কেন সুপ্রিম কোর্টের কাছে তদন্তের বিষয়টা আদৌ বিচার্য ছিল না। না, না। সেটা আমি প্রথম দিকে বলেছিলাম বলে অনেকেই আমাকে সমালোচনা করেছিলেন, এবং যাকগে, সেসব কথা না বলাই ভালো, এটা আমার ব্যাপার। বিষয়টা তো বুঝতে হবে একজন কোন কোর্টের কতটুকু ক্ষমতা, কতদূর যেতে পারেন, এই বোধটাও থাকা দরকার তো। ঠিকই তো, কারণ এটা তো ছিল চিকিৎসকদের নিরাপত্তা, হুম তাদের কাজের জায়গায় কতটা তারা নিরাপদ বা তারা সুযোগ সুবিধা কি পাচ্ছেন, বিশ্রামের সুযোগ কতটা হুম পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়। খুন ধর্ষণের ব্যাপারটা তো সেইভাবে বিচার্য ছিল বিচার্য না। নয়। খুব স্বাভাবিকভাবেই এইটা মামলাটা যখন আবার হাইকোর্টে ফিরিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। হাইকোর্টও কি করবে, হাইকোর্টের বিশেষ কিছু এখন আর করার নেই, তখন সেই মুহূর্তে যেটা সুযোগ ছিল এখন সেটা নেই, ঠিকই, মানে পুরো মামলাটাকে খানিকটা ঘেটে দেওয়া হলো। কেটে দেওয়া হলো। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো নমস্কার। থাকবেন। হুম। নমস্কার।